মিটিং বলতে সাধারণত দুই বা ততোধিক মানুষের কোনো একটা লফুল পারপোসে একত্রিত হওয়াকে বোঝায়, যাদের অবজেক্ট সেম থাকবে। একটা কোম্পানি মিটিং বলতে বোঝায় যে কোনো একটা বিজনেস ট্রানজ্যাকশন নিয়ে সিদ্ধান্ত নেবার জন্য অন্তত একটা কোরাম তৈরি করতে যতজন মেম্বার লাগে ততজন মেম্বার একত্রিত হওয়া। ডেনিয়ের নামে এক ভদ্রলোকের মতে কোম্পানি মিটিং বলতে বোঝায় কোনো একটা কমন পারপোসে, যেমন বিজনেস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডার, ডিরেক্টর, ক্রেডিটর অথবা এমন সব লোকজন যাদের ইন্টারেস্ট কোম্পানির সাথে ইনভলভ, তারা যদি একত্রিত হয় এবং কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাইলে সেটাকে কোম্পানি মিটিং বলবে। তো এই যে সংজ্ঞাগুলো আমরা দেখলাম, এর মধ্যে একটা জিনিস স্পষ্ট যে একটা মিটিং হবার জন্য অন্তত দুই বা ততোধিক মানুষজনের দরকার হয়। কিন্তু এক্সেপশনাল ক্ষেত্রে শুধুমাত্র একজন নিয়েই মিটিং হতে পারে। যেমন যদি কোনো একটা ক্লাস মিটিং হয়ে থাকে, সেখানে একজন মাত্র মেম্বারই একটা মিটিং সংগঠন করতে পারবে। যেমন ক্লাস মিটিংটা কীরকমের হয়, যখন একজন লোক একটা পার্টিকুলার ক্লাসের সবগুলো শেয়ার হোল্ড করে থাকে। যেমন আমরা নানান ধরনের শেয়ার পড়ছি, যে ইকুইটি শেয়ার, প্রিফারেন্স শেয়ার, এগুলো। এখন ধরো প্রিফারেন্স শেয়ারের সম্পূর্ণ শেয়ারটা একজন মানুষের আন্ডারে আছে, উনি হোল্ড করে আছেন। তো এই ক্ষেত্রে যদি ক্লাস মিটিং হয়, তাইলে উনি একাই যথেষ্ট একটা মিটিং করার জন্য। দ্বিতীয়ত, যদি কোনো রুলস থাকে বা কোনো রেজুলেশনের মাধ্যমে একটা কমিটি যদি শুধুমাত্র একজন মেম্বার নিয়ে সংগঠিত হয়, তাইলে একটা মিটিং করার জন্য একজন মানুষই যথেষ্ট। আবার যদি কোনো একটা কোর্ট অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যারেঞ্জ করে, তাইলে ওই ক্ষেত্রে যদি কোর্ট বলে যে একজন মানুষই একটা ভ্যালিড মিটিং হোস্ট করার জন্য যথেষ্ট, তাইলে ওই একজন মানুষই একটা মিটিং করতে পারবে। রিকুইজিটস অফ এ ভ্যালিড মিটিং। কোম্পানি পারপোসে কোনো একটা ভ্যালিড মিটিং সংগঠনের জন্য কিছু ফর্মালিটিস মেনটেন করা জরুরি। কোম্পানিস অ্যাক্ট 1994 কিছু প্রভিশন সেট করে দিছে এই ব্যাপারে, যে কিভাবে একটা ভ্যালিড মিটিং সংগঠিত হতে পারে। সাধারণত এই কোম্পানি অ্যাক্টের সেকশন 81 থেকে 89 এবং শিডিউল 1-এ এই বিষয়ক প্রভিশনগুলো দেওয়া আছে। কোম্পানি নিজেও কিছু রুলস অ্যাডাপ্ট করতে পারে জেনারেল মিটিং সংক্রান্ত, ওর যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আছে সেইখানে। বাট ওইসব রুলস অবশ্যই যে কোম্পানিস অ্যাক্ট 1994 এটার সাথে কন্ট্রাডিক্টরি হবে না। আর একটা প্রাইভেট কোম্পানি নিজেদের মতো রুলস রেগুলেশন তৈরি করতে পারে এর ক্ষেত্রে, জেনারেল মিটিং কন্ডাক্ট করার ক্ষেত্রে। যেসব রিকুইজিট দরকার একটা ভ্যালিড মিটিংয়ের জন্য, সেগুলো হচ্ছে 1 নম্বরে রাইট কনভেনিং অথরিটি, মানে যোগ্য বা কম্পিটেন্ট আহ্বায়ক থাকা লাগবে। দ্বিতীয়ত নোটিশ, তৃতীয়ত কোরাম, চতুর্থত চেয়ারম্যান এবং পঞ্চমত একটা লফুল পারপোজ থাকা লাগবে। রাইট কনভেনিং অথরিটি বা যোগ্য আহ্বায়ক, একটা ভ্যালিড মিটিং করার জন্য প্রপার একটা কনভেনিং অথরিটি থাকা লাগবে। জেনারেল মিটিং সাধারণত বোর্ড অফ ডিরেক্টর, তারপর শেয়ার হোল্ডারদের অনুরোধে বোর্ড অফ ডিরেক্টররা করতে পারে, অথবা কোর্টের মাধ্যমে হইতে পারে। এখন বোর্ড অফ ডিরেক্টররা কি? বোর্ড অফ ডিরেক্টররা হচ্ছে ফার্স্ট অথরিটি, যারা কোনো একটা মিটিং কল করতে পারে অথবা পোস্টপোন করতে পারে। সাধারণত একটা কোম্পানি সেক্রেটারি অফ দ্য কোম্পানির মাধ্যমে একটা মিটিং কল করে থাকে। তো বোর্ড অফ ডিরেক্টররা কোনো একটা মিটিং পোস্টপোন করতে পারে কি না, এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে দুইটা ওপিনিয়ন আমরা দেখতে পাই। একটা স্মিথ ভার্সেস পারিঙ্গা মাইন্স লিমিটেড কেসের মাধ্যমে আমরা দেখতে পাই, যখন একটা মিটিং কল করা হয়ে থাকে, ডিরেক্টররা তাদের কোনো পাওয়ার নাই ওইটা পোস্টপোন করার জন্য, পরে যদি আর কি তারা নাও চায় এই মিটিংটা করতে। এবং আরেকটা কেসে আমরা দেখতে পাই, যেমন রাজপাল সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ, এই কেসে আমরা দেখতে পাই যে ডিরেক্টররা পোস্টপোন করতে পারে, অ্যানুয়াল জেনারেল মিটিংগুলো আছে ওইগুলো পোস্টপোন করতে পারে, কিন্তু অবশ্যই এটা বোনাফিডে ইন্টেনশন নিয়ে করা লাগবে। বাই ডিরেক্টরস অন দ্য রিকুইজিশন অফ দ্য শেয়ার হোল্ডার্স, এই শেয়ার হোল্ডার্সের দাবির মুখে ডিরেক্টররা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং কল করতে পারে। রিকুইজিশন অবশ্যই তার অবজেক্ট সহকারে এবং
যারা দাবি তুলছে তাদের সিগনেচার সহকারে কোম্পানির যে রেজিস্টার্ড অফিস সেইখানে জমা থাকতে হবে। এবং ডিরেক্টররা এই রিকুইজিশনের 21 দিনের মধ্যে মিটিং কল করবে এবং মিটিং অবশ্যই রিকুইজিশনের 45 দিনের মধ্যে হবে। যদি ডিরেক্টররা এই সময়ের মধ্যে মিটিং কল করতে এবং মিটিং সংগঠিত করতে ব্যর্থ হয় তাহলে রিকুইজিশন মেকার বা যারা দাবি তুলছে তারা মিটিং প্রসিড করতে পারে। বাই দ্য কোর্ট, কোনো একটা কারণে যদি অ্যানুয়াল জেনারেল মিটিং কল করা না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তাইলে কোর্ট নিজের মোশন তৈরি করার মাধ্যমে অথবা কোনো একজন ডিরেক্টর বা মেম্বার অফ কোম্পানি যার ভোট দেওয়ার ক্ষমতা আছে মিটিংয়ে, তার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কোর্ট মিটিং কল করতে বলবে এবং মিটিং সংগঠিত করার জন্য বলবে কোম্পানিকে। একটা ভ্যালিড মিটিং সংগঠিত হওয়ার জন্য দ্বিতীয় রিকুইজিট হচ্ছে নোটিশ। কোনো একটা মিটিং কল করার পরে সংশ্লিষ্ট ডিরেক্টর, মেম্বার এবং আদার যেসব পার্টি থাকবে সবাইকে একটা নোটিশ দিতে হবে এবং নোটিশে ডেট, প্লেস এবং মিটিংয়ের অবজেক্ট স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। সেকশন 85 আন্ডারে বলা আছে অ্যানুয়াল জেনারেল মিটিং কল করার জন্য 14 দিন আগে নোটিশ দিতে হবে এবং অ্যানুয়াল জেনারেল মিটিং বাদে অন্য যে কোনো মিটিং হোল্ড করার ক্ষেত্রে বা কল করার জন্য আগে 21 দিনের একটা নোটিশ দিতে হবে, লিখিতভাবে নোটিশটা হবে। এবং এর চেয়েও কম সময়ের নোটিশে মিটিং করা যেতে পারে, কিন্তু এই ব্যাপারে সব মেম্বারদের সম্মতি থাকা লাগবে। কোনো একটা মিটিং হওয়ার পরে যদি কোনো একটা রেজলিউশন পাসড হয়ে যায় তাইলে ওইটার পরবর্তী সময় যদি মেম্বাররা সম্মতি দেয় তাইলে ওইটা ভ্যালিডেটেড হবে। রিবেইলে হেই অ্যান্ড কোম্পানি লিমিটেড কেসে আমরা দেখি একটা কোম্পানি ভলান্টারিলি উইন্ডিং আপে যাওয়ার সময় যে শেয়ার হোল্ডারদের মিটিংটা হয় ওইটা শর্টার নোটিশে হয়েছিল। যেই সময় নোটিশ দেওয়ার কথা তার থেকে কম সময় নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল মিটিং কল করার সময়। তো ওদের 5 জন শেয়ার হোল্ডার ছিল এবং দেখা গেছে সবাই ওই মিটিংয়ে অংশগ্রহণ করছে এবং রেজলিউশন পাসড হয়েছে 2 জনের ভোটের মাধ্যমে, বাকি 3 জন ভোট দেওয়া থেকে বিরত ছিল। পরবর্তীতে এই যে রেজলিউশন পাস হয়েছে এইটা বলা হয়েছে এটা ভ্যালিডলি পাসড হয়েছে, যদিও এইটা শর্টার নোটিশে দেওয়া হয়েছে, কিন্তু এইটা যেহেতু সবার কনসেন্ট আছে এবং ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে সেহেতু এটা ভ্যালিড এই হিসেবে ধরা হয়েছে। কিন্তু যদি এইটা ওইখানে আর কি ওরা না আসতো এবং কোনো ধরনের কোনো মিটিং না হইতো তাইলে কিন্তু এটা সম্পূর্ণভাবে আল্ট্রা ভাইরাস হইতো। কন্টেন্ট অফ দ্য নোটিশ, নোটিশের মধ্যে সাধারণত ডেট, প্লেস এবং টাইম, কখন মিটিং হবে এই সব কিছু নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে এবং এই মিটিংয়ের অবজেক্ট কী এবং কী নিয়ে কথাবার্তা বলা হবে এই সব কিছু জানিয়ে দেওয়া হবে। শিডিউল 1-এর রেগুলেশন 61, রেগুলেশন 62 এবং রেগুলেশন 65 এইটা ধরে নেওয়া হয় যে নোটিশে এটা মেনশন করা থাকবে মেম্বারদের ভোটিং রাইট, এখানে তার পার্সোনালি উপস্থিত থাকা লাগবে নাকি প্রক্সির মাধ্যমে এইটা ভোট দেওয়া যাবে সেটা উল্লেখ করা থাকতে হবে। মোড অফ সার্ভিং নোটিশ, নোটিশ দেওয়ার মূলত 3টা পন্থা আছে। একটা হচ্ছে নিজে যেয়ে দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে, আর তৃতীয়ত হচ্ছে যদি এই 2টা পন্থা অ্যাভেলেবেল না থাকে তাইলে পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মাধ্যমে নোটিশ দেওয়া যেতে পারে। পারসনস এন্টাইটেলড টু নোটিশ, কারা কারা নোটিশ পাবে এখানে? কোম্পানির প্রত্যেক মেম্বার এরা নোটিশ পাবে এবং যারা জয়েন্ট হোল্ডার আছে তারাও পাবে নোটিশটা। পাশাপাশি যদি কোনো একজন ব্যক্তি দেউলিয়া ঘোষিত হয় অথবা মৃত্যুবরণ করে তাইলে তার পরিবর্তে তার যে এয়াররা থাকে তাদেরকে এই নোটিশটা দেওয়া হবে। তারপর ট্রানজ্যাকশন অফ বিজনেস, ট্রানজ্যাকশন অফ বিজনেস মূলত 2 ধরনের ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে জেনারেল বিজনেস আর একটা স্পেশাল বিজনেস। জেনারেল বিজনেসের ক্ষেত্রে একটা কেস আছে রামজিলাল বৈশিওলা ভার্সেস বাইটন কেবলস লিমিটেড। এখানে রায় আসছিল যে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যেসব বিষয় উত্থাপিত হয় যেমন অ্যাকাউন্টস অ্যান্ড ডিরেক্টরস রিপোর্ট, তারপর ডিভিডেন্ডসের ডিক্লারেশন, এরপরে ডিরেক্টর আর অডিটরদের অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের বেতন ভাতাদি ফিক্স করা, এইসব যে কনসার্ন এগুলো অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে জেনারেল বিজনেস। আর হচ্ছে জেনারেল বিজনেসে যেসব বিষয়গুলো আলোচনা হয় না
সেগুলো এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে আলোচনা হয় এবং এইখানে এটা কি স্পেশাল বিজনেস হিসেবে কনসিডার করা হয়ে থাকে। ডিসক্লোজার অফ ম্যাটেরিয়াল ফ্যাক্টস, নোটিশের মাধ্যমে অবশ্যই ম্যাটেরিয়াল ফ্যাক্টগুলো ডিসক্লোজ করতে হবে। কোনো একটা মিটিংয়ে যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে সেইগুলো নোটিশে স্পষ্টভাবে উল্লেখিত থাকবে। যেমন কোনো একটা মিটিংয়ের মাধ্যমে রেজলিউশন পাস করা হবে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করা নিয়ে। এখন ওই যে চেঞ্জ করা হবে সেটার মেইন থিমটা নোটিশে দেওয়া থাকবে এবং নতুন যেসব প্রভিশন আনা হবে আর্টিকেলের মধ্যে অ্যাড করা হবে সেগুলোর একটা প্রিন্টেড কপি নোটিশের সাথে দিয়ে দেওয়া হবে। অন্যথায় ওই নোটিশটা ইনসাফিসিয়েন্ট হিসাবে বিবেচিত হবে। তো দেখা গেছে যদি রেজলিউশন পাস করার ক্ষেত্রে এই ধরনের নোটিশ আগে থেকে দিয়ে দেওয়া না হয় বা ফ্যাক্ট ডিসক্লোজ করা না হয় তাইলে ওই রেজলিউশনটা ইনভ্যালিড ঘোষণা করা হবে। কিন্তু যদি দেখা যায় যে নোটিশে ঠিকমতো দেওয়া নাই, ইনফরমেশনের ঘাটতি আছে, কিন্তু যে মেম্বার ওই মিটিংয়ে যোগ দিছে তাদের কি হইতে যাবে এবং কী নিয়ে আলোচনা হবে সেই ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান আছে বা সম্পূর্ণরূপে ধারণা আছে, তারা এই নোটিশের ইনসাফিসিয়েন্সির যে বেনিফিট এটা ক্লেম করতে পারবে না।